দর্শক, রাজনীতি মেধা এবং কৌশলের খেলা। ইন মডার্ন পলিটিক্স, elections are decided less by ideology and more by strategy. অর্থাৎ আপনার আদর্শের চেয়েও আপনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার কাছে মনে হয়েছে যে জুলাই বিপ্লবের পর জামাত ইসলামী অনেক স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে, রাইট ডিসিশন নিতে পেরেছে। তাদের সম্পর্কে যে বদনামগুলো ছিল, যে কারণে বিশ্লেষকরা যে কারণে মনে করে যে জামাত ক্ষমতায় না আসার পিছনে যে কারণগুলো রয়েছে, তাদের অ্যানালিসিসগুলো কারেক্ট ছিল। তার মধ্যে অনেকগুলো কারণ ছিল যে কারণগুলোর কারণে জামাত কখনো ক্ষমতায় আসতে পারেনি। সেই বিষয়গুলো এবার নির্বাচনে তারা প্রপারলি অ্যাড্রেস করেছে, কনসিডার করেছে, বিবেচনা করেছে, যার কারণে সাধারণ মানুষের কাছে জামাত গ্রহণযোগ্য উঠেছে। তার মধ্যে কয়েকটা ইস্যু ছিল। একটা ইস্যু ছিল হচ্ছে, আমি বলবো ৭১ ইস্যু, একটা ইস্যু ছিল নারী ইস্যু, একটা ইস্যু ছিল সাম্প্রদায়িকতা ইস্যু। এই তিনটা বেসিক ইস্যু ছিল জামাতের কাছে। জামাত এই তিনটি ইস্যুকেই খুবই সুচতুরভাবে, খুবই পরিকল্পিতভাবে এবং খুব মেধাবী ডিসিশন নিতে সক্ষম হয়েছে বলে আমার কাছে মনে হয়। যেমন ধরেন, শরিয়া আইনের ব্যাপারে যখনই জামাত তো বিভিন্ন গত ৫৪ বছর মিডিয়াতে আসলে তাদেরকে কথা বলার সুযোগও তারা পেত না, কোথাও মানুষ তাদেরকে ডাকতো না, স্কোপ দিত না মানুষ, বরং তারা রাজাকার আলবদর এই সমস্ত বলে বলে তাদেরকে এমনভাবে নেতিবাচক মানসিকতা তৈরি করে রাখা হয়েছিল পাবলিকের কাছে, জনগণ কোনো দিন জামাত সম্পর্কে কোনো ধারণাই নিতে চায় নাই, পাবলিক তাদেরকে কোনো পাত্তাই দিতে চায় নাই। কিন্তু জুলাই বিপ্লবের পর যখন তারা সুযোগ পেল, তখন খুবই সুন্দরভাবে, কোন স্ট্র্যাটেজিকভাবে, রাইট ওয়েতে জামাত তাদের ভিতরে যে অপপ্রচার, তাদের সম্পর্কে যে বদনাম অপপ্রচার, সেগুলোকে সুন্দরভাবে অ্যাড্রেস করলো এবং সিদ্ধান্তগুলো যথাযথভাবে নিতে পারলো। যেমন ধরেন, শরিয়া আইন ইস্যু। জামাত ইসলামের আমিরকে আল জাজিরার সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলেন শরিয়া আইনের ব্যাপারে আপনাদের মতামত কি, তিনি বললেন যে আমরা এখন শরিয়া আইন বাস্তবায়ন করব না। স্ট্র্যাটেজিক্যালি একটি দলের জন্মই হয়েছে, আমরা আজীবন জেনেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারা বলেছে, এবং কোরআন হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার নিয়তেই যে দলটির জন্ম হয়েছে, কোরআনকে সংবিধান হিসেবে স্টাবলিশ করার জন্য যে সংগঠনটির জন্ম হলো, সেই সংগঠনটি হঠাৎ করে আমি বলবো না, খুব স্ট্র্যাটেজিক ওয়েতেই তারা সিদ্ধান্ত নিল আমরা এই মুহূর্তে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না। খুব স্ট্রেট কাট কথা। এটিতে দুটি কাজ হলো তাদের, যে শরিয়া আইন আমরা করব, চাপিয়ে দিব না। কিভাবে? তাহলে আপনারা কেন সরে আসছেন? বললো যে না, এটা সংসদ সিদ্ধান্ত নেবে, আপনারা শরিয়া আইন পালন করবেন, বাস্তবায়ন করবেন কি করবেন না, সেটা সিদ্ধান্ত নেবে সংসদ। অর্থাৎ জামাত বলছে যে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিব না, এইবার ইশতেহারে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করার কোনো কমিটমেন্ট জামাত ইসলামী করে নাই, কিন্তু তারা জনগণের কাছে উপস্থাপন করবে, আস্তে আস্তে তাদেরকে বুঝাবে, মানসিকতা তৈরি করবে। জনগণ যদি শরিয়া আইন না চায়, তাহলে জামাত শরিয়া আইন চাপিয়ে দিবে না। খুব স্ট্রেটলি তারা খুব অনেস্টলি মুভ করেছে। এটি সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এই বিষয়টি কেন তৈরি হচ্ছে? কারণ শরিয়া বলতে মানুষকে বোঝানো হতো যে চুরি করলে হাত কেটে দিবে, জিনা করলে মেরে ফেলে দিবে, পাথর দিয়ে দুটো মারবে, ইসলামের যে নেতিবাচক বিধানগুলো শরিয়া বলতে সেটি বোঝানো হয়। গোটা পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে শরিয়া বলতে দেখানো হয় যে আফগানিস্তানে যে বিষয়টা, ইসলাম রাষ্ট্রটি যেভাবে পরিচালিত হচ্ছে সেটি শরিয়া, ইরানে যেভাবে হচ্ছে শরিয়া, বা এই ধরনের এক একটা মডেলকে উপস্থাপন করে সেসব দেশের নেতিবাচক শাসকদের নেতিবাচক ক্রিটিসিজম সামনে এনে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর মধ্যে একটা নেতিবাচক ধারণা এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে যে শরিয়া মানে সো ব্যাড একটা পলিসি। আসলে শরিয়া বলতে শরিয়া হচ্ছে একটা আইন, যে আইন দিয়ে মুসলিম পারিবারিক আইনে যেভাবে আমরা বিয়ে করি, যেভাবে আমাদের সংসার চলে, আমাদের পারিবারিক আইন, আমাদের মিরাসি আইন, আমাদের সম্পদ বন্টন আইন, এগুলো সব মুসলিম আইন বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের সুদভিত্তিক অর্থব্যবস্থাটি হয়তো
এটাই শরিয়ার সাথে যায় না, কিন্তু আরও বেশ কিছু বিষয়ে শরিয়ার সাথে হয়তো যায় না, সেই বিষয়গুলোকে আস্তে আস্তে জামাত কনসিডার করে তার সমাধান কী হবে সেটা উপস্থাপন করার চেষ্টা করছে। যেমন ধরেন, সুদ ইসলামে জায়েজ নেই, সুদ হারাম, তাহলে সুদের বিকল্প কি? প্রফিট। তো সুদের বিকল্প প্রফিটের ভিত্তিতে ব্যাংক পরিচালিত করে উপস্থাপন করার চেষ্টা করছে যে জনগণের কাছে সেটি অ্যাকসেপ্টেড হয় কিনা। ইতিমধ্যে ইসলামী ব্যাংক জনপ্রিয় হয়েছে, এর পাশাপাশি ইসলামী ব্যাংক জনপ্রিয় হওয়ার প্রেক্ষিতে আলাদা ইসলামী ব্যাংক হচ্ছে বিভিন্ন বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে, এটি জনপ্রিয় হয়ে উঠেছে ইকোনমিক্যালি। সো আমি যেটা বলতে চাচ্ছি, জামাত খুব কৌশলগতভাবে শরিয়া বলতে যে নেগেটিভ যে ধারণা ছিল সাধারণ মানুষের মধ্যে, বা যে নেগেটিভ প্রচারণা বিগত 54 বছর ধরে করা হয়েছিল, সেই 54 বছর ধরে সেই নেতিবাচক প্রচারণা শরিয়া আইন বাস্তবায়ন করবেন আমরা, জামাত স্ট্রেটলি বলছে যে না, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। এই না বলার প্রেক্ষিতেই মানুষের আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের উপর। কিন্তু মানুষ তো আসলে বিশ্বাস করবে না যে জামাত কি শরিয়া আইন পালন করবে না করবে না। তারা নিজেরা শরিয়া মেনে চলে, তারা নিজেরা ফরজ ওয়াজিব মেনে না চললে জামাতের রুকন হতে পারে না। তারা পর্দা বলুন, বলুন, সুদের ভিত্তিতে চাকরি করলে, সুদী ব্যাংকে চাকরিগুলোকে রুকন হতে হওয়া যায় না, এরকম এতিমের হক, প্রত্যেকের হক আদায় না করলে, যথাযথ কোরআন হাদিসের বিধান অনুযায়ী নামাজ কাজা করলে রুকন হইতে পারে না, মিথ্যা কথা বললে রুকন হইতে পারে না, অন্যের সম্পদ দখল করে নিলে, অন্যের হক নষ্ট করলে রুকন হইতে পারে না। এ ধরনের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, পর্দা ফসিয়াত না করলে রুকন হইতে পারে না। এ ধরনের সর্বোচ্চ পর্যায়ে জামাত তাদেরকে পৌঁছাতে দেয় না, নিজেরা পালন করে শরিয়া, কিন্তু সেই শরিয়াটি অন্যের উপরে জোর করে পালন করাতে বাধ্য করতে দিতে চায় না। এই কৌশলগত কারণেই জামাত সাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এটি হচ্ছে একটা বিষয়, নাম্বার 1। নাম্বার 2, জামাতের সম্পর্কে যে আরেকটি এলিগেশন ছিল, নারীদেরকে কি আপনারা জোর করে বোরকা পরায় দিবেন? জামাত বলছে না, আমরা স্ট্রেটলি নারীদেরকে আমরা জোর করে বোরকা পরাবো না। তারা প্রমাণও দেখাচ্ছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্দা না করা মেয়েদেরকে সাথে নিয়ে একসাথে প্যানেল করে ইলেকশন করছে, সেসব মেয়েরা ইলেকশনে জিতে যে আবার নিজেরা বোরকা পরছে। তার মানে কি, জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপার না। একটা মানুষ কালো কাপড় পরে যদি খারাপ কাজ করে, একটা বোরকা পরে যদি অন্যায় কাজ করে, সেটাও তো, যদি আপনি বোরকা পরিয়ে দিলে তো আপনি অন্যায়কে রোধ করতে পারছেন না। বোরকা পরানোর আগে হৃদয়ে পর্দা তৈরি হওয়ার আগে মনের পর্দা আগে হওয়া দরকার। সেই বিষয়গুলোকে জামাত প্রপারলি অ্যানালাইসিস করেছে এবং অ্যানালাইসিস করে সেটি চাপিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে এখন দেখা যাচ্ছে বহুত স্মার্ট লেডিরা তারা জামাতের পক্ষে কথা বলছে, ওপেন হচ্ছে, জামাত আমিরের সামনে সাক্ষাৎকার নিচ্ছে, তিনিও ওপেন কথা বলছেন, সবার সাথে মিশছেন, দেখছেন, তাদেরকে সাইড করে রাখছে না, তাদেরকে শক্তিতে তাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে। এবং জামাত বলেছে যে তাদের দলের মধ্যে 43% হচ্ছে মহিলা নেত্রী। তাদের সর্বোচ্চ ফোরামের মধ্যে 247 জন দেখলাম না 41 জন দেখলাম, তার মধ্যে 97 জন ডিসিশন মেকিং কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে মনে হয় 97 জন দেখলাম মহিলা সদস্য। এবং তার প্রমাণ ইতিমধ্যে মানুষ দেখতে পাচ্ছে, বা জামাত মহিলাদেরকে কূটনীতিকদের সাথে মিটিং করতে পাঠাচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় জামাত জনসভা করছে মহিলাদেরকে নিয়ে, মহিলারা আলাদা মিছিল করতে বেরিয়ে যাচ্ছে, দীর্ঘ মিছিল, সুদীর্ঘ লম্বা মিছিল, 1 মাইল 1.5 মাইল লম্বা মহিলাদের আলাদা মিছিল হচ্ছে। তার মানে হচ্ছে জামাত বিগত 17 বছর ধরে মহিলা অঙ্গনে কোরআন তালিমের নামে, কোরআন প্রচারের নামে, ইসলামী দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য নিরলসভাবে কাজ করেছে। এই নিরলসভাবে কাজ করার কারণে তাদের সংগঠন সম্প্রসারিত হয়েছে, এবং স্ট্র্যাটেজিক কৌশলের অংশ হিসেবে, স্ট্র্যাটেজিক কারণে এখন জামাত বলছে যে আমরা ক্ষমতায় আসলে নারীদেরকে জোর করে বোরকা পরিয়ে দিব না। এটি জামাতকে আরেক ধাপ জনপ্রিয় করে তুলছে, নারী ইস্যু। এরপর আসেন সংখ্যালঘু ইস্যু, সাম্প্রদায়িকতা ইস্যু। যা বলা হতো জামাত করা জানে, অমুসলিমরা জামাত করতে পারে না, মিডিয়াতে বলতো, জামাত সেটা বৃদ্ধাঙ্গুলি করে দেখিয়ে দিল জামাত, অমুসলিমরা জামাত করতে পারে। জামাত এমপি ইলেকশনে খুলনা 1 আসনে কৃষ্ণনন্দী বাবুকে
নমিনেশন দিয়ে দিল যে দেখো যে আমাদের দলে আমরা এমপি পর্যন্ত আমরা অমুসলিমদেরকে নমিনেশন দেই। জামাত এই কাজটি আমার মনে হয় করে অসাম্প্রদায়িক দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ জামাত এই 5ই আগস্টের পর যে কাজগুলো করেছে, সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে পেরেছে, প্রপারলি সিদ্ধান্ত নিতে পেরেছে। এবং এখন শুধু সর্বোচ্চভাবে যেটি বলা হচ্ছে যে নারীদেরকে কেন আপনারা এমপি ইলেকশনে একজন নারীকেও মানে নমিনেশন দিলেন না। আমার ধারণা, যদি আমার বিশ্বাস, আমার মনে হয়, আমি ধারণা করি, আমি জানি না জামাতের ইন্টারনাল সিদ্ধান্ত কি, তবে আমার কাছে মনে হয় যে চরমোনাই পীর সাহেবের দল যদি জামাতের সাথে ঐক্য হওয়ার সিচুয়েশন না হতো, তাহলে হয়তো জামাত সরাসরি হয়তো 2-5 জন, 1-2 জন অন্তত জামাতের থেকে মহিলা সরাসরি হয়তো ইলেকশন করতো। সেই ইতিহাস জামাতের তো আছেই। আওয়ামী লীগের সময় গত মনে হয় 18 সালে অথবা মানে 14 সালে বা 18 সালে বিভিন্ন নির্বাচন, 18 সালে সম্ভবত 145 জন ভাইস চেয়ারম্যান, জামাতের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার মানে জামাতের আগে বিভিন্ন সময় মহিলা এমপি নমিনেশন দিয়েছে। জামাতের বর্তমান আমির, তার ওয়াইফও একজন সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন নারী কোটায়। কিন্তু জামাত, আমার ধারণায় উনি বলেছেন জামাতের আমির, যে আগামীতে আমরা প্রস্তুতি নিচ্ছি, আগামীতে আমরা সরাসরি নারীদেরকে দিব, মানে এমপিতে ইলেকশন করতে দিব। তার মানে জামাতের এগেনস্টে যত নেতিবাচক আলোচনা ছিল, জামাত আমির বা বর্তমান কমিটি খুব সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে, খুবই কৌশলে এবং স্ট্র্যাটেজিক ওয়েতে খুব স্মার্ট ডিসিশন নেওয়ার কারণে জামাত সাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। যে স্থানটি বিএনপির ছিল, সেই বিএনপি আওয়ামী লীগের ভোট টানার ইচ্ছে পোষণ করার কারণে, অথবা ইন্ডিয়া ভারত কেন্দ্রিক বা আওয়ামী লীগের ভোট কাছে টানার স্বার্থে বা প্রয়োজনে তারা যখন জামাত বেরিয়ে গেল, তখন তারা বামে সরে গেল আওয়ামী লীগের ভোট টানার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ ইসলামের প্রতি, মুসলমানদের মানে কোরআনের শাসনের ব্যাপারে অথবা ইসলামিক দলের ব্যাপারে, পরকালের ব্যাপারে তাদের ভয় রয়েছে, খোদাবিরি মানুষ রয়েছে। সেই মানুষগুলো আসলে বিএনপিকে যারা একসময় বিশ্বাস করত, তারা আর তাদের উপরে আস্থা রাখতে পারছে না। বিপরীতে আপনি দেখুন, বিএনপি যে ভুলগুলো করেছে, তারা তাদের যে বদনামগুলো হয়েছিল, যেই সমালোচনাগুলো তাদের সম্পর্কে ছিল, সেগুলো তারা প্রপারলি অ্যাড্রেস করতে পারে নাই। যেমন ধরেন চাঁদাবাজি নিয়ে যে 7,500-8,000 মানুষকে বহিষ্কার করলো, তাদেরকে বিনা নোটিশে আবার দলে ফেরত নিয়ে নিল, এটি বিএনপির জন্য প্রচুর বদনাম হয়েছে। যেমন ধরেন তারেক জিয়া সবসময় আল্লাহ রসুল, বিভিন্ন সময় খালেদা জিয়াও কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেনি, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছে জিয়াউর রহমান সাহেব, এভাবে বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে তিনি সম্মান দিতেন, আলেম ওলামাদেরকে তিনি ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। সেটি তারেক জিয়া সেই লাইনে কথা না বলে উনি বাংলাদেশে যে আবির্ভাব হওয়ার পর তিনি ফতোয়া দেওয়া শুরু করলেন, জামাত শিরিক করার কারণে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, মুনাফিক, শিরিক, গালাগালির পর্যায়ে এই ইসলামিক আলেম ওলামাদেরকে তিনি সমালোচনা করা শুরু করলেন, যেটি সাধারণ বাংলাদেশের এই 4.5 লক্ষ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, তারপরে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক, তারপরে যারা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম, তারা এই তারেক জিয়ার এই ফতোয়াকে আসলে ভীষণভাবে ভীষণ অপছন্দ করেছে, গ্রহণ করতে পারেনি, যেটি বিএনপির ভোটকে আরও কমিয়ে দিয়েছে। এবং লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত অসৎ দুষ্টু লোক ছিল, যারা বিভিন্ন রকম খারাপ কাজ করত, তারা সুযোগ সন্ধানী হিসেবে আজকে বিএনপির দলে আবার ভিড়ে সেখানে যেও আবার ওই চাঁদাবাজির কাজগুলো করছে। একইভাবে গত 1.5 বছর ধরে বিএনপির আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির লোকাল ক্যান্ডিডেটরা আওয়ামী লীগের এগেনস্টে মামলা দিয়ে আবার তলে তলে তাদের সাথে কম্প্রোমাইজ করে জামিন করাইয়া, পিপি দিয়ে জামিন করায় টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, দখল করেছে। এই বদনামগুলোকে বিএনপি বহিষ্কার যাদেরকে করেছিল, তাদেরকে আবার নমিনেশন দিয়ে, যে বিএনপি চরম ভুল করেছে, ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়ে ভুল করেছে। এসব ভুলগুলোকে, বিএনপির যে বদনামগুলোকে প্রপারলি অ্যাড্রেস না করে, সমাধান না করে, সেগুলো নিজের মধ্যে রেখেই ছাই চাপা দেওয়ার চেষ্টা করে ইলেকশন স্ট্র্যাটেজি গ্রহণ করাতে বিএনপি বড়
মানে ক্ষতিগ্রস্ত হলো। আর জামাত তাদের সম্পর্কে যে অপরাধগুলো ছিল, যে গ্লানিগুলো ছিল, বদনামগুলো ছিল, সেই স্বাধীনতা ইস্যু, ৭১ ইস্যু, নারী ইস্যু, সংখ্যাগুরু মানে সাম্প্রদায়িকতা ইস্যু, সমস্ত ইস্যুগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে ৭১ ইস্যুকে মোকাবেলা করার জন্য অলি আহমেদ, মেজর আখতারুজ্জামান এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধারণ করে স্বাধীনতা সম্পর্কে, ৭১ সম্পর্কে অপরাধকে ক্ষমা চেয়ে জামাত আমির একটা কঠিন স্ট্র্যাটেজিক এবং মেধাবী মুভ করার কারণেই আজকে জামাত বিজয়ের দ্বার প্রান্তে। এটি হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন সবাই, সময় কথা বলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।